খালামার যে একটা ব্যাপার হয়ে আছে বা খালু যেটা চিন্তা করতেছে ওইটা কিন্তু কাউরে বলবি না। এটা আম্মা জানে, তুই জানিস, আমি জানি, আর খালু জানে। তুমি তো রাখতে পারবা ওকে। আর মানুষের বাচ্চারা নানির কাছে থাকে না, থাকে বড় হয় না। সেটা থাকে। আমার বাসার পরিস্থিতি কি জানো না, পোলা দুইটা জিতেন না, বউ দুইটা আরো জিতেন না। প্রান্ত যদি কাউরে বিয়ে করে সেটা হচ্ছে পরির সাথে প্রান্তর বিয়ে ঠিক হয়ে আছে। আপনাদেরকে এখানে আসতে বলছে কি? আপনাদের রুচির এত দুর্ভিক্ষ। খুব ভালো হয়েছে যে আপনাদের ছেলের সাথে আমার বিয়ে হয়নি, না জানি ওর রুচির কতটা দুর্ভিক্ষ। গেল রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন, রক্তের বন্ধন, আমাদের রক্তের বন্ধন। ছোট ভাইয়া, তুমি তো মনে হয় শুনছো, মানে মার সাথেও কথা হয়েছে, বড় ভাইজানের সাথেও কথা হয়েছে। আম, মানে হয়েছে কি, আমি যাকে এখন বিয়ে করছি সে তো বিদেশি। মানে তার বাড়িতে না পরীকে রাখাটা সম্ভব হচ্ছে না। পেপারের জন্য অ্যাপ্লাই করছি, আর 4-5 বছরের মধ্যে পেপারটা মনে হয় হয়ে যাবে। তো এই কয়টা দিন তোমরা যদি একটু পরীকে রাখো এখানে, আমার জন্য খুব সুবিধা হয়। বুঝলাম, কিন্তু মানে আমার কাছে কি জানতে চাস তুই? মানে জানতে চাই মানে হচ্ছে আম্মাকে বলছি, আম্মা বলতেছে তোমরা দুই ভাই যা বলবা আম্মা তাই করবে। তারপর বড় ভাইজানকে বললাম, বড় ভাইজান তো একদমই রাজি না, সে কোনোভাবে আমার মেয়েকে এখানে রাখবে না। তার কথা হচ্ছে যে একটা মেয়ে, ছোট মেয়ে, তাকে কে দেখাশোনা করবে, কিভাবে সে থাকবে, আম, এসব আর কি। তো তোমরা তো আসো, তোমরা আমার গার্জিয়ান, তোমরা ছোটবেলায় তোমরা আমাকে দেখে রাখো নাই, তো এখন তোমরা কি আমার মেয়েটারে দেখে রাখতে পারবা না? দেখ, আমি একটা মানে খুব ক্লিয়ার কথা বলি। তোকে ছোটবেলায় দেখে রাখছি, তোর মেয়েকে আমার মেয়ের মতো করে আমার দেখে রাখতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা বিষয় ভাবতে হবে, আমার কিছু সীমাবদ্ধতা আছে। মনে কর যে বড় ভাইয়ের 2টা বাচ্চা আছে, আমারও আছে। আমার বউ বা বড় ভাবি পরীকে আদৌ নিজের মেয়ের মতো করে বড় করবে কিনা আমার সন্দেহ আছে। আমি নিজের মেয়ের মতো দেখলাম, আপত্তি নাই। আমি কিন্তু ডিপেন্ডেন্ট। মা যদি একটা কথা বলে বসে, সেই কথার উপর কথা বলার সাহস আমার নাই। বড় ভাই কিছু বলে বসলে বড় ভাইয়ের মুখের উপর আমি কথা বলতে পারবো না। আমি আমার নিজের মতো করে পরীকে নিজের মেয়ের মতো করে আমি দেখবো, এই কথাটুকু আমি দিতে পারি। ঠিক আছে? তবে তুই আরেকবার ভেবে দেখ যে এখানে না রেখে এখানে আসলে ওর লিগ্যাল গার্ডিয়ান কেউ ওইভাবে থাকবে না, তোর কাছে রাখতে পারলে ভালো হয়। আমার কাছে রাখতে তো পারলে আমি অবশ্যই রাখতাম, তখন তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতাম না। মানে আমি তো বিপদে পড়েই আজকে তোমাদেরকে এই রিকোয়েস্টটা করতেছি, নাহলে আমার নিজের বাচ্চাকে ফেলে রেখে বিদেশে থাকা আমার নিজেরই কি ভাল লাগতেছে বলো? আমি এতটুকু ছোট একটা বাচ্চাকে এখানে রেখে যাব, আমারও তো মনটা খারাপই লাগবে। কিন্তু তোমাদের কাছে থাকলে আমি যেমন একটু নিশ্চিন্ত থাকবো যে আমার নিজের মানুষের কাছে আছে। আমি তো না বলি নাই, আমার কিছু সীমাবদ্ধতা আছে, এটাই আমি বললাম। তুই টেনশন করিস না, আমি আমার নিজের মেয়ের মতো করে দেখ। ঠিক আছে, দেখ। দেখ জান্নাত, তুই তো আমারে বলছিস, আমি চিন্তা ভাবনা করলাম, কিন্তু এটা আসলে সম্ভব না বোন, কোনোভাবে এটা সম্ভব না। হ্যাঁ, এটা সম্ভব হইতো ধর তোর মায়াটার যদি বয়স একটু বেশি হইতো, মানে বিয়ার বয়স হইতো, তাহলে আমি একটা কাজ করতাম। আমি খুব ভালো একটা ছেলে দেখে তোর মেয়ের বিয়ে দিয়া আমি এই বাড়িতেই ঘর জমাই করে রাখতাম। কিন্তু এখন সম্ভব না। আর সবচেয়ে বড় কথা কি বোন, ধর যে আমাদের অবস্থা তো বাইরে থেকে বোঝা যায় না, আমরা নানান রকম ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে কিন্তু আছি, কিছু ধার দেনাও আছে। যাই হোক, এইটা তোর আমি বলতে চাই না। মোট কথা হলো যে তুই তোর মেয়েরে তোর কাছে রাখ। ঠিক আছে ভাইজান,
তোমাদের কথাবার্তা তো শুনলাম। আম, মানে আমার মেয়ে যদি তোমাদের এখানে থাকে, তোমাদের তো অনেক সমস্যা হবে। মানে ওর পেছনে খরচপাতি আছে, সবকিছু মিলেই হয়তো তোমাদের ঝামেলা মনে হচ্ছে। ভাইজান, আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব দিবি বল। মানে মেয়েটা এখানে থাকলে তোমাদের যে খরচ টরচ হবে, বা ও খাবে থাকবে, ওর কাপড় চোপড় সবকিছু মিলায়ে, মানে ওর পিছনে তো একটা খরচ আছেই। তা আমি চিন্তা করছি এই সব কিছু মিলায়ে যদি এককালীন আমি তোমাদেরকে 50 লাখ টাকা দিই, তাহলে তো নিশ্চয়ই আর কোনো সমস্যা নাই, তাই না? এককালীন তোমাদেরকে 50 লাখ টাকা তো দিবই, তারপরেও যদি লাগে মাসে মাসে আমি ওর খরচটা দিব। আমি বলি কি, তোমারই তো বোন ভাগ্নি, তাই আমাদের সাথে থাকবে, ওরা তো আর পর কেউ না। তাছাড়া 3টা বাচ্চা আছে, সাথে আরেকটা বাচ্চা বড় হবে, এটা তো সমস্যা না। তুমি রাজি হয়ে যাও। আম্মা, আমি কি ঠিক বলছি? জীবনে এই প্রথম তুমি একটা বুদ্ধিমানের মতো কথা কইছ। রফিক তালুকদার জি আম্মা। জান্নাত তোমাদের জন্য যে এই প্রস্তাব রাখছে, মনে হয় এই প্রস্তাবটা তোমরা মেনে নাও। এ নিয়ে আর কোনো কথা বলবো না। না আম্মা, আসলে এটা হয় না আম্মা। তারপরেও আপনি যখন বলতেছেন, আপনার কথা তো আমি না বলতে পারবো না। ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা কি, ও যদি কোনো টাকা পয়সা নাও দেয়, তাহলে তো আমাকেও ভাগ নেই, আমাকেও দেখতে হইব, খরচাপাতি আমাকেও দিতে হইব। ঠিক আছে জান্নাত স্যার, কি ঠিক আছে, তাহলে ভাইজান তোমার ব্যাংক ডিটেলটা আমারে দিয়ে দাও, আমি কালকেই তোমাকে টাকাটা ট্রান্সফার করে দিব, আর পরশুদিন আমি চলে যাব। যাই, নামাজের সময় হয়েছে। 50 লাখ তো হয়েছে। খুব ভালো হয়েছে। দেখছো গাছগুলা কি সুন্দর? কি গাছ নাম বলতে পারবা? মামার কাছ থেকে সব গাছের নাম শিখা নিবা, বুঝছো? মামারা সব গাছ চিনে। আর তোমার নানু বাড়িতে দেখছো কত কত রকমের গাছ। ওই যে ওইটা হচ্ছে নারকেল গাছ, আর ওই সামনে ওটা আম গাছ। মামা, হুম, আমরা এখান থেকে কবে যাব? আমরা চলে যাব, কয়দিন পরেই চলে যাব। তুমি কি আমাকে রেখে চলে যাবা? মাম্মা, তুমি আমাকে রেখে যাও না। নানুর কাছে থাকো, তোমাকে আমি নিয়ে যাব। নানু তোমাকে অনেক আদর করবে। এই যে মামা মামিরা আছে, অনেক আদর করবে সবাই তোমাকে। মাম্মা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। ঠিক আছে, থাকো, আমি তোমাকে পরে এসে নিয়ে যাব। তোমাকে আমি খুব মিস করব। আমিও মিস করবো মা। ভালো থেকো ভাইজান। হ্যাঁ, মেয়েটারে দেখো, হ্যাঁ ভাবি, তোমরা ওরা একটু দেখে রাখো। তুই একদম টেনশন করিস না। আমার মায়েরে আমি যেভাবে আদর ভালোবাসা দিয়ে বড় করছি, ওর বেলাও সমান থাকবো। ঠিক আছে, তুই আল্লাহর নাম বিসমিল্লাহ বলে রওনা দে। হাসি মুখে যা, হাসি মুখে যা, আসিল। যা। ড্রাইভার সাহেব, সাবধানে যায় না, যা। আম্মা চলেন, আসুন আসুন আসুন, একটু এসে দেন, একটু এসে চলেন, ও থাকবে ও থাকবে। তোমায় না পেয়ে মাগো অপূর্ণ আমি, তোমার মতো কেউ হয় না দামি। ফুল বাগানে ফুল যে আম্মা। ফোটে, আম্মা, একটু গুরুত্বপূর্ণ কথা বলার দরকার ছিল। বলো রফিক তালুকদার। আম্মা দেখেন, জান্নাত তো তার মেয়েরে রেখে গেল,
আরো নানান সমস্যা। আর আমাদেরও তো রক্তের বন্ধন, আমরা তো নিপাক হইতে পারি না, তাই না? কিন্তু আমার সমস্যা হলো অন্য জায়গায়। এই আমাদের বাড়িতে কোনো খালি রুম তো নাই আম্মা, যেখানে করে রাখবো। সমস্যা নাই, ও আমার সাথে থাকবে। যাক, একটা সমাধান হইল। তারপরে আম্মা বলেন যে এই মেয়ের তো স্কুলে ভর্তি করতে হবে, তাই না? সেইখানে তো নানান ব্যাপার স্যাপার আছে, মানে আমি শোনো, ওর মা তোমার প্রচুর টাকা দিয়ে গেছে, ওকে একটা ভালো স্কুলে ভর্তি করে দাও। হতে পারে ওই যে আমার অন্য নাতনিরা যে পড়ে, তোমার মেয়েরা পড়ে, সেই স্কুলে ভর্তি করে দাও, একসাথে যাতায়াত করবো, সুবিধা হবে। আর আমার মনে হয় তুমি তো বেকার, কিছুই করো না ধরতে গেল। জান্নাত যে মোটা টাকা দিয়ে গেছে, সেখান থেকে কিছু টাকা নিয়া তুমি একটা ব্যবসা পাতি দাঁড় করাইতে চেষ্টা করো, কিছু করার চেষ্টা করো। জি আম্মা। আম্মা আর একটা কথা ছিল। আবার কি? না থাক, তো আম্মা বলছিলাম কি, তোমার কিছু বলার দরকার নেই। এই চলো। তোমার কোনো কথা নাই? না, আসো তুমি, তোমার সাথে কথা হচ্ছে। আম্মা তাহলে উঠি, আসসালামু আলাইকুম। কিরে পড়ি, তুই কি করস? আমি তো ওয়েট করছি। কার জন্য ওয়েট করছো তুমি? আমি তো মাম্মার জন্য ওয়েট করছি এখানে। তোর মাম্মা তোর জন্য চলে আসবে না? যে এই মানুষটা এতটুকু বাচ্চারে আমার ঘাড়ের উপরে, মানে আমাদের ঘাড়ের উপরে ফালাই দিয়ে গেছে, সে আবার তোর জন্য আসবে, তুই আশা করছ কিভাবে? আমাকে ধমক দিও না, আমি ভয় পাচ্ছি। আমাকে ধমক দিন, আমি ভয় পাচ্ছি? এই কিসে ধমক দিস তোরে? এই মেয়ে শুন, কান খুলে শুনে রাখ, এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হবে। তাহলে আমাকে কি কি করতে হবে? কি করতে হবে এটা বুঝো না? তোমার নিজের কাজ তোমাকে নিজেই করতে হবে। তোমার পড়ার টেবিল তুমি নিজে গুছাইবা, নিজের কাপড় নিজে ধুইবা, নিজের খাবার নিজে নিয়ে খাইবা, আর দাদির সাথে থাকো, দাদির রুমটা গুছায় রাখবা। কিন্তু আমি তো কাজ করতে পারি না। কাজ পারো না, খাইতে পারো? মাম্মা, তুমি আমাকে কোথায় রেখে গেলে? আমাকে নিয়ে যাও এখান থেকে। আসো না কেন মাম্মা, আসো। আচ্ছা নানু, এইখানে থাকতে কি তোমার কষ্ট হতেছে? খুব একটা কষ্ট হয় না, কিন্তু মামি আমাকে কাজ করায়, আর মাঝে মাঝে তো আমাকে মারেও। শোনো নানু, নিজের কাজ করতে কোনো অসুবিধা নাই, তোমার নিজের কাজগুলি তুমি নিজে গুছায়া করবা। আর মামি যদি বলে যতটুকু পারো করে দিও, আর যদি মারে তাহলে তুমি আমাকে এসে বলবা। হ্যাঁ, আমি মামিকে বলে দেবো যেন তোমার বেশি কাজ না করায়, আর তোমার যেন না মারে, কেমন? আচ্ছা নানু, মাম্মা কবে আসবে? আসবে, মাম্মা আসবে যখন তুমি আর একটু বড় হবা, তখন হঠাৎ করে একদিন মাম্মা চলে আসবে। কিন্তু আমি তো বড় হইতেছি না, আর মাম্মাও তো আসতেছে না। আসবে আপু, আসবে, মন খারাপ করো না। আচ্ছা আর তোমার যদি মনটা খুব খারাপ থাকে, তুমি আমার কাছে চলে আসবা। আচ্ছা। আমরা দুজনে মিলা গল্প করব, দুজনে মিলা এই খেলবো, তারপরে দুজনে কথাবার্তা বলবো। হ্যাঁ, মনটা খারাপ করো, চলো যাই, নিচে যাই গা। তোমায় না পেয়ে মাগো অপূর্ণ আমি, তোমার মতো কেউ হয় না দামি। শফিক তালুকদার, জি 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 আম্মা। বড় বউ কি বলছে তুমি শুনছো? জি। পরি একটা এতিম মেয়ে, ও আমার মেয়ের ঘরের সন্তান, ওরে আমি কোথায় ফেলাবো? এতিম কিনে খুলে বসছি। এই আম্মার সাথে তুমি কিন্তু বেয়াদবি করতেছো। কিন্তু আম্মা, এই
সাবার জন্মের পর থেকে আমগো অনেক স্বপ্ন আমি আর বড় ভাবি বিয়াইন হমু, সাবারের প্রান্তর সাথে বিয়া দিমু। ছোট বউ আমার, সবার সব স্বপ্ন সফল হয় না। স্বপ্ন আমিও দেখছি। প্রান্ত ছোটবেলা থেকে আমি এটা চিন্তা করে রাখছি, প্রান্ত যদি কাউরে বিয়ে করে তাহলে সেটা পরির আমি প্রান্তর হাতে তুলে দেবো। এই তুমি মেয়েকে আমি কোথায় ফেলবো? আমার সিদ্ধান্তই ফাইনাল। যাও তোমরা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম। তোদের জন্য আমার বিয়ে বাঁচবে, খাইয়া দিব। আল্লাহ, কি করতেছিস এসব? আমি আসলে তোরে বলার কিছু নাই, তোরে একটু সান্ত্বনা দিতে আসছিলাম। আমার জন্য তোর বিয়েটা ভেঙে গেল। তুই আসছিস এখানে মজা নেওয়ার জন্য না? আজকে তোরে আমি আপু, আপু কি হয়েছে তোমার? তোমার কিছু লাগবে আমি এনে দেই, বলো। তুমি পাগলামি করতেছো কেন? তোরে না করছি না, আমার সামনে আসবি না। এই কে আমার কে ছিল? এই যা এখান থেকে, যা কান্দিস আরে কান্দিস না, পায়ে ফুটবে এটা। আমার কথা শোন হোসেনের সাথে বিয়ে দিয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো কোন লাইনে তোর আমি বিয়ে দেবো। কান্দিস না কান্দিস না। যা আর কান্দিস না, তোমার কান্দিস না। কিরে এখানে একা দাঁড়ায় আছিস, মন খারাপ? কই না তো। ওরে বাবা, আবার অভিমান? কই না তো। বুঝছি মন খারাপ করছিস, ওই যে তখন বকা দিছিস জন্য। শোন, হয়েছে কি, মানে আম্মার সাথে চিল্লাচিল্লি করতেছিলাম তো, মাথা ঠিক ছিল না। আর আম্মার উপর এমন রাগ উঠতেছিল যে মানে ওই রাগটা আমি তোর উপর ঝাড়ে ফেলছি। একটা জিনিস জানাচ্ছি, মানুষ কার উপর সবচেয়ে বেশি রাগ ঝাড়ে? যার সে আপন মনে করে। আমি তোর আপন মনে করি বলেই তো তোর উপর রাগ ঝাড়ছি। রাগ করিস না, খালু আমাদেরকে পালতেছে, খালুর গায়ের বোঝা হয়ে আছি। সেই ছোট্টবেলা থেকে খালু আমাদেরকে বড় করছে, লেখাপড়া শেষ করছি, এখন চাকরি বাকরি পাইতেছি না। মানে মন মানসিকতা ঠিক নাই। একটা ছেলের জন্য চাকরি যে কত গুরুত্বপূর্ণ এটা তোরা বুঝাইতে পারব না। চাকরি পাইতেছি না তো, এই জন্য মাথা ঠিক নাই। আর এর মধ্যে তুই সারাদিন বিয়ে 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 করিস। দেখ, চাকরি না পাইলে কি বিয়ে করা যায় বল? একটা ছেলে তো নিজের পায়ে দাঁড়াইতে হয়, তাই না? তুই মন খারাপ করিস না, একটু হাসি দিয়ে বল আচ্ছা। শোন, আসলে চাকরি বাকরি নাই তো, এই জন্য মাথা ঠিক ছিল না। এই জন্য বলি কি, মানে চাকরি না পাওয়া পর্যন্ত এই যে তোর আমার ব্যাপারটা, এটা কাউরে বলিস না, বুঝছস? আচ্ছা। এই যে তোর হাসলে কত সুন্দর লাগে, মন খারাপ করিস না, সবসময় হাসবি, ঠিক আছে? তোমায় না পেয়ে মাগো অপূর্ণ আমি, তোমার মতো কেউ মামা, হয় না দামি। আমার না
আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে, তুমি আমার জন্য একটা আইসক্রিম এনে দিবা? ঠিক আছে, আসার সময় আমি নিয়ে আসবো। হ্যাঁ, একটা শর্ত, লুকায় লুকায় খাবি, কাউকে দেখাবি না। ঠিক আছে, ঠিক আছে। লুকাই লুকাই খাও, কেউ দেখবে না। ঠিক আছে। তুমি যে প্রান্তর সাথে আমার ছোট ভাইয়ের মেয়েরে বিয়ে দিতে চাও, এটা করা যাবে না। কেন কেন করা যাবে না? আমার পোলারে আমি কোটি কোটি টাকা খরচ করে বিদেশে পড়াইতেছি। হ্যাঁ, সেটা তো সব বাবাই করে। আমার ছোট ভাইয়ের মায়ের লোকে বিয়ে দেওয়ার জন্য জি না, যেইখানে টাকা পামু, যেইখানে এইটা হবে সেইখানে তারা বিয়ে দেবো। ছোট ভাই কি দেবো? আমার পোলারে কি দিতে পারবো? আবার যদি বিদেশ যাইতেছে, আবার যদি কোটি কোটি টাকা লাগে, পারবো দিতে? নমস্কার। ও সরি, মানুষ। তোর কি এখনো মন খারাপ? তুই মন খারাপ করিস না, তোর তো মাত্র 2টা বিয়ে ভাঙছে। মানুষের সাথে তো আরো অনেক কিছু হয়। তোদের দুইটাকে না দেখলে আমার বিরক্তি লাগে। তোদের জন্য আমার বিয়া ভাঙছে, কি মনে করছস আমার ভাইকে তোমরা মনে মনে পছন্দ করবা, বিয়া করবা, সংসার করবা, তাই না? আমি মিমবাইর সাথে তো এটা জীবনও সম্ভব না। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু তুই কি একটা জিনিস চিন্তা করছস? আমি বা পরে এই বাড়িতে যতদিন আসি, তোর বা তোর ভাইয়ের কিন্তু বিয়ে হবে না। এত বড় কথা আমার মুখের উপর তোলে আজকে আমি। বসে যাও, আমি তোমাকে খাবারটা খাবো না, তোর জন্য আমার বিয়ে ভাঙছে। খুব সাজুগুজু করে কেন গেছিস? খুব সাজুগুজু করে দিস ইচ্ছা করে, তুই ইচ্ছা করে আমার বিয়ে ভাঙছিস। আমি কি করছি? তুমি আমাকে মারলে কেন? তুমি কেন মারলে? আমি তো